কাহিনী শুরু হয় জ্যাককে দিয়ে। একদিন সে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার ফোন সোজা গিয়ে পড়ে হ্রদের পানিতে। যখন সে উঠে দাঁড়ায়, তার হাতে একটা আঁচড় লেগে যায়। কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটে যায়। ফোনের স্ক্রিন পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু যতক্ষণে জ্যাক সেটি পানি থেকে ঝেড়ে ফেলে, ফোনটি একদম অক্ষত হয়ে যায়। আরও আশ্চর্যের বিষয় হলো, যখন সে বাড়ি ফিরে আসে, তার হাতের ক্ষতও আশ্চর্যজনকভাবে পুরোপুরি সেরে গিয়েছিল। সেখানেই জ্যাকের মাথায় আসে এক বড় চিন্তা। হয়তো এসব কিছু হ্রদের পানির শক্তির কারণেই ঘটছে, কারণ সেই একই পানি তার ক্ষত এবং তার ফোন দুটোকেই ঠিক করে দিয়েছে। সেই সন্ধ্যায় খাবার সময় অ্যাবার, তার বোন, ভুলবশত একটা প্লেট ফেলে দেয়। এটা দেখে জ্যাকের মাথায় নতুন এক আইডিয়া আসে। সে ঘরে থাকা সব ভাঙাচোরা জিনিসপত্র জড়ো করে ব্যাগে ভরে নিয়ে যায় হ্রদের দিকে। আর যখন ফিরে আসে, ব্যাগের ভেতরের সব পুরনো জিনিস জাদুর মতো একদম নতুন হয়ে গেছে। এখন জ্যাক পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এই হ্রদ সত্যিই কোনো অলৌকিক পানিতে ভরা। কিন্তু সেদিন রাতে যখন তার বাবা ঘুমাচ্ছিলেন, জ্যাক সিদ্ধান্ত নেয় আরও ভয়ঙ্কর এক পরীক্ষা করার। সে চুপি চুপি তার মায়ের অস্থির কলসটি নিয়ে হ্রদের দিকে রওনা হয়। তার জানা ছিল না অ্যাবার তাকে দেখে ফেলেছে এবং চুপি চুপি তার পেছন পেছন যাচ্ছে। যখন অ্যাবার হ্রদে পৌঁছায়, সে দেখে জ্যাক ব্যাগ থেকে একটা ডিব্বা বের করছে। তার ভাইকে তখন খুব আতঙ্কিত লাগছিল। ভালো করে খেয়াল করে অ্যাবার বুঝতে পারে ওটা আসলে তাদের মায়ের অস্থির কলস। জ্যাক হ্রদের পানি দিয়ে তার মাকে জীবিত করার চেষ্টা করতে চেয়েছিল। অ্যাবার এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে জ্যাককে জিজ্ঞেস করল, তুমি মায়ের ডিব্বা এখানে কেন এনেছো? জ্যাক ভয় পেয়ে তাড়াতাড়ি মিথ্যে বলল, এটা ইয়ন নয়। কিন্তু অ্যাবার একটুও বিশ্বাস করল না। দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল, আর সেই ঝগড়া ধাক্কাধাক্কিতে রূপ নিল। এই ধস্তাধস্তির সময় অ্যাবারের স্কেচবুক হ্রদের পানিতে পড়ে গেল। জ্যাক একটা লাঠি দিয়ে সেটা তুলেও আনলো, কিন্তু কঠিন গলায় অ্যাবারকে বলে দিল, আজ রাতের ব্যাপারটা কাউকে বলবে না। ঠিক তখনই হ্রদের ভেতর থেকে একটা বড় বুদবুদ উঠতে শুরু করলো। জ্যাক বুঝতে পারল হ্রদের পানি কোনো সাধারণ জিনিস নয়, কিছু অদ্ভুত এবং বিপজ্জনক কিছু ঘটছে। দুজন ভাই বোন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। অল্প কিছুক্ষণের মধ্যেই হ্রদের পানি ফুটতে শুরু করলো, যেন ভেতরে কিছু ভয়ঙ্কর সৃষ্টি হচ্ছে। বাবাকে লুকাতে তারা দুজন চুপি চুপি জানালা দিয়ে ঘরে ফিরে এলো। কিন্তু সকালে যখন জ্যাক ঘর থেকে বেরোচ্ছিল, অ্যাবার তাকে থামিয়ে দিল এবং এক ভয়ানক কথা বলল। তার স্কেচবুকের সব ড্রয়িংস হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। জ্যাক প্রথমে হতবাক হয়ে গেল, কিন্তু তখনই জঙ্গলের দিক থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মুহূর্তের মধ্যেই সে বুঝে গেল অ্যাবারের আঁকাগুলো হয়তো হ্রদই শুষে নিয়েছে। পরের সকালে তাদের বাবা ডাকলেন যেন বাচ্চারা বিছানা থেকে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জ্যাক আর অ্যাবার তো আগেই জেগেছিল। অ্যাবার ভয়ে আলমারির ভেতরে লুকিয়ে বসেছিল এবং বাইরে বেরোতে রাজি হচ্ছিল না। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আসলে কি হচ্ছে? তখন অ্যাবার জানালো সে জানালার পাশে কেউ টোকা দেওয়ার শব্দ শুনেছে। বাবা তাকে শান্ত করে বললেন, হয়তো কোনো কাঠবিড়ালি হবে। কিন্তু যখন অ্যাবার জানালার ব্লাইন্ড তুলল, তখন দেখা গেল পুরো কাঁচটা হলুদ রঙে লেপা। বাবা চলে যেতেই অ্যাবার দৌড়ে গেল জ্যাকের কাছে এবং আগের রাতের সবকিছু জানতে চাইল। এই সময় তাদের বাবা ভাই বোনের কথা শুনে ফেললেন এবং জ্যাককে থামিয়ে দিলেন। তিনি বুঝতে পারছিলেন না তার সন্তানরা আসলে কি নিয়ে এত ভয় পাচ্ছে। তবুও একজন স্নেহশীল পিতা হিসেবে তিনি জ্যাকের কাছে ঝুঁকে সত্যিটা জানার চেষ্টা করলেন। অবশেষে জ্যাক তার বাবাকে সব খুলে বলল, হ্রদের রহস্য, অ্যাবারের আঁকা দানবগুলো আর তার ভয়। সে বলল, মা মারা যাওয়ার পর থেকে অ্যাবার মানসিকভাবে খুব অস্থির হয়ে পড়েছে। প্রায় সে তার স্কেচবুকে অদ্ভুত ও ভয়ঙ্কর দানবের ছবি আঁকে। জ্যাক ভয় পাচ্ছিল যদি হ্রদ সেই ছবিগুলো শুষে নেয়, তাহলে সেই দানবরা বাস্তবে জীবিত হয়ে সবাইকে আক্রমণ করবে। বাবা এটা শুনে প্রথমে স্তব্ধ হয়ে গেলেন, তারপর কড়া গলায় বললেন, তৎক্ষণাৎ গাড়িতে ওঠো। জ্যাক বুঝে গেল তার বাবা তার একটাও কথা বিশ্বাস করেননি। বাবা ছেলের মধ্যে মতভেদ তৈরি হলো, আর দুজনেই রাগ করে আলাদা হয়ে গেল। বাবা জ্যাক আর অ্যাবারকে স্কুলে নামিয়ে দিয়ে নিজে বাড়িতে ফিরে এলেন ভাঙাচোরা জিনিসপত্র গুছোতে। কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। অ্যাবারের ফেলে দেওয়া ভাঙা প্লেটটা হঠাৎ জাদুর মতো আবার ঠিক হয়ে গেল। ওদিকে জ্যাক আর অ্যাবার বসেছিল স্কুল বাসে। জ্যাকের মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই অ্যাবার জানালা দিয়ে তাকিয়ে দেখল আকাশে ছোট ছোট তারার মতো আলো ভাসছে। হঠাৎ মাঠের দিক থেকে একটা বিশাল নীল হাত বেরিয়ে এলো। কয়েক মুহূর্তের মধ্যেই একটা বড় গোলাকার ভয়ঙ্কর দানব আকাশের দিকে উঠতে শুরু করলো। অ্যাবার চমকে উঠল, কারণ এটা ঠিক সেই দানব যেটা সে তার স্কেচবুকে এঁকেছিল। দানবটা দেখতে ছিল ভীষণ হিংস্র। স্কুল বাসের ড্রাইভার ভয় পেয়ে দ্রুত গতিতে বাস চালাতে লাগলো, কিন্তু রাগে উন্মত্ত দানবটি পেছন থেকে বাসটাকে তাড়া করতে লাগলো এবং শেষে জোরে ধাক্কা মেরে পুরো বাসটাকে ভুট্টা ক্ষেতের মধ্যে উল্টে দিল। ভালো হয়েছে যে চারপাশের ম্যাটগুলো বাফারের মতো কাজ করেছিল, তাই কোনো শিশুই গুরুতর আঘাত পায়নি। শুধু বাস চালক প্রচণ্ড ধাক্কায় শকে চলে গিয়েছিল আর কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না। জ্যাক চারদিকে তাকিয়ে সবার অবস্থা দেখল।
বাচ্চারা মোটামুটি ঠিক আছে, কিন্তু তখনই তারা টের পেল বাইরে সেই ভয়ঙ্কর দানবটি এখনো ঘাপটি মেনে তাদের অপেক্ষা করছে। বাস উল্টে যাওয়ার পর সবাই আতঙ্কে কাঁপছিল। হঠাৎ এক শিশু ভয় পেয়ে বাইরে বেরিয়ে গেল। জ্যাক তখন বুঝলো কিছু একটা করতে হবে, না হলে সবাই বিপদে পড়বে। সে জানতো এই দানবটা কোথা থেকে এসেছে, তাই তাড়াতাড়ি অ্যাবরের দিকে ফিরে জিজ্ঞেস করল, এই দানব থেকে মুক্তি পাওয়ার উপায় কি? অ্যাবর কিছুক্ষণ ভেবে বলল, হয়তো যদি তুমি ওকে গান শোনাও তাহলে ও ঘুমিয়ে পড়বে। জ্যাকের মাথায় সঙ্গে সঙ্গে একটা আইডিয়া এলো। সে তার ব্যাগের দিকে তাকালো এবং ভাবল, কেননা একটা লরি বাজিয়ে দেওয়া হয় যাতে দানবটা ঘুমিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গেল। দানবটি তার লম্বা পিচ্ছিল সুরগুলো বাসের ভেতর ঢুকিয়ে বাচ্চাদের খুঁজতে লাগলো। বাচ্চারা চিৎকার করতে লাগলো, কেউ দরজার নিচে লুকালো, কেউ আসনে গুটিয়ে গেল। তখনই এক ছোট কালো চুলওয়ালা ছেলে তাড়াতাড়ি তার মোবাইল বের করে তাতে একটা লরি বাজিয়ে দিল। ধীরে ধীরে দানবটির বিশাল চোখ দুটো ভারী হয়ে এলো, তার গর্জন মৃদু হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে পড়ে গেল, গভীর ঘুমে তলিয়ে গেল। সুযোগ বুঝে জ্যাক আর বাকি বাচ্চারা দ্রুত বাস থেকে নেমে দৌড় দিল। তারা ভুট্টা ক্ষেত পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সৌভাগ্যবশত দানবটা খুব বেশি ভয়ঙ্কর ছিল না, তাই সে আর তাদের পিছু নিল না। সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে চলে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতর পৌঁছাতেই হঠাৎ অ্যাবর থেমে গেল। জ্যাক ভয় পেয়ে জিজ্ঞেস করল, তুমি কেন থেমে গেলে? অ্যাবর নিচু গলায় বলল, যেই দানবটা আমাদের বাসে আক্রমণ করেছিল ওটা ঠিক সেই দৃশ্য যা আমি আমার স্কেচবুকে এঁকেছিলাম। জ্যাক হতবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তোমার ড্রয়িংসে আরও কি এরকম কিছু আঁকা আছে? অ্যাবন নিচু করে নীরব রইল। জ্যাক বুঝে গেল এখনো আরও বিপদ আসছে। ঠিক তখনই এক ছোট কোকড়ানো চুলওয়ালা ছেলে দৌড়াতে দৌড়াতে পিছিয়ে পড়ল। সে একা জঙ্গলের ভেতর হারিয়ে গেল। সেখানে হঠাৎ তার চোখে পড়ল একটা বিশাল সূর্যমুখী ফুল। ফুলটা দেখতে ছিল শান্ত, কোমল আর নিরীহ। মনে হচ্ছিল ও যেন কারো ক্ষতি করতে পারে না। ছেলেটি ভয় দেখানোর ভান করে ফুলটার দিকে চিৎকার করল, কিন্তু সূর্যমুখী একদম নড়ল না। কৌতূহলবশত সে একটু কাছে এগিয়ে গেল, আর ঠিক তখনই ফুলটা হঠাৎ ফেটে গিয়ে প্রচণ্ড চিৎকার করে উঠল। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের গাছপালাও কেঁপে উঠল। সেই চিৎকারে জেগে উঠল জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক বিশাল অন্ধ দানব। সে দিগ্ভ্রান্তের মতো শব্দের দিকে ছুটে এলো, রক্তচোষা চোয়াল খুলে ছেলেটির দিকে ঝাঁপিয়ে পড়ল। কারণ দানবটা অন্ধ, তাই সে শুধু শব্দের উৎস খুঁজে আক্রমণ করে। এবার সে সরাসরি নিশানায় ছিল, প্রায় ছেলেটিকে কামড়েই ফেলেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জ্যাক আর অ্যাবর সেখানে পৌঁছে অবশেষে সেই ছোট ছেলেটিকে বাঁচাতে পারল। কিন্তু বিপদ তখনও পুরোপুরি শেষ হয়নি। সূর্যমুখী বানরটি আবার তাদের পিছু নিল এবং ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগল, যেন অন্ধ দানবটি শব্দ শুনে তাদের অবস্থান টের পায়। হঠাৎ জ্যাকের মাথায় এক ঝলকে একটা বুদ্ধি এলো। সে সূর্যমুখী দানবটিকে ধরে পাশের পানিতে ছুঁড়ে ফেলল, কারণ সে জানত এই দানবগুলো অ্যাভারেজ স্কেচবুকের মার্কার দিয়ে তৈরি, তাই পানিতে পড়লেই তারা গলে ধ্বংস হয়ে যায়। ঠিক তাই হলো। সূর্যমুখী দানবটি মুহূর্তের মধ্যে পানিতে গলে শেষ হয়ে গেল, কিন্তু অন্ধ দানবটার ক্ষেত্রে সেটা কাজ করল না। আশেপাশে পর্যাপ্ত পানি ছিল না, তাই সে এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। পরিস্থিতি সামাল দিতে আবার পাথর তুলে দূরে দূরে ছুটতে লাগলো, যাতে দানবটার মনোযোগ অন্যদিকে সরে যায় এবং বাকিরা পালানোর সুযোগ পায়। ঠিক তখনই জ্যাক দূরে সেই কোকড়ানো চুলওয়ালা ছেলেটিকে দেখতে পেল। সে ভয়ানকভাবে ভেসে গিয়েছিল, সাহায্যের জন্য কাঁদছিল। এদিকে অন্য দৃশ্যে জ্যাক আর অ্যাবারের বাবা বাড়িতে বসেছিলেন। তার দৃষ্টি আটকে ছিল সেই থালাবাটিগুলোর দিকে, যেগুলো রহস্যজনকভাবে নিজেরাই ঠিক হয়ে গিয়েছিল। তিনি তাকিয়েছিলেন বিশেষ করে একটা প্লেটের দিকে, যেটা সকালে ভাঙা ছিল আর এখন একেবারে নতুনের মতো নিখুঁত। ঠিক তখনই ফোন বেজে উঠল। বাবা চারদিকে খুঁজতে খুঁজতে দেখলেন ফোনটা ক্যাবিনেটের নিচে পড়ে আছে। তিনি সেটা তুলতেই চোখে পড়ল পাশে রাখা এক কাপ কফি, যেটা তিনি সকালে ব্যবহার করেছিলেন। কাপে কিছু লেগেছিল, একটা ছোট লাল বলের মতো জিনিস। ভালো করে তাকিয়ে দেখলেন সেটা আসলে একটা লাল মাকড়সা। তিনি ভয় পেয়ে সেটিকে হাতের চাপে মেরে ফেললেন। ঠিক তখনই আন্টি ঘরে ঢুকে এলেন, মুখে আতঙ্ক, হাতে ফোন। তিনি জানালেন স্কুল থেকে খবর এসেছে, পুলিশ দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাস খুঁজে পেয়েছে। এক মুহূর্ত সময় না নিয়ে বাবা আর আন্টি দুজনেই ছুটে গেলেন ঘটনাস্থলের দিকে। কিন্তু তারা পৌঁছানোর আগেই জ্যাক আর তার বন্ধুরা সেই জায়গা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। এমনকি সেই ভয়ানক দানবটিও কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন বাবা আর আন্টি চারপাশে ঘুরে ঘুরে বাচ্চাদের খুঁজতে লাগলেন। প্লেট আর মাকড়সার ঘটনার পর বাবার আর কোনো সন্দেহ রইল না। জ্যাক যা বলেছিল হ্রদ আর দানবদের ব্যাপারে সবই সত্যি। ঠিক তখন রাস্তার উপর দিয়ে হঠাৎ একটা ছোট প্রাণী দৌড়ে গেল, যার কারণে গাড়ি থামাতে হলো। দুজনেই গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজ নিতে লাগলেন, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কোনো প্রাণীর চিহ্নই পাওয়া গেল না। কিছু দূরে তারা ছোট ছোট অদ্ভুত চিহ্ন দেখতে পেলেন, যেন কোনো অচেনা প্রাণী মাটি খুঁড়ে গেছে। আর দূরে এক ঝলকের মতো দেখা গেল সেই কোঁকড়ানো চুলওয়ালা ছেলেটিকে। ঠিক তখনই তাদের গাড়ির ভেতরে একটা বিড়াল দেখা গেল। প্রথমে সেটিকে মিষ্টি সাধারণ এক পোষা বিড়ালের মতো লাগছিল,
কিন্তু তার চেহারায় কিছু যেন অস্বাভাবিক ছিল। বাবা সঙ্গে সঙ্গে আন্টিকে থামিয়ে সতর্ক কণ্ঠে বললেন, এই বিড়ালটাকে ছোঁও না, এটা সাধারণ নয়। কিন্তু আন্টি হাসলেন, বললেন, আরে এটা তো শুধু একটা বিড়াল। আন্টি হেসে বললেন, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা কি বা ক্ষতি করতে পারে? কিন্তু কথাটা মুখ থেকে বেরোতেই সত্যিটা সামনে এলো। ওই বিড়াল হঠাৎ নিজের আসল রূপ দেখাতে লাগলো। তার শরীর ফেটে গিয়ে বেরিয়ে এলো মাকড়সার মতো 6টি ভয়ানক পা। বাইরে থেকে নিরীহ দেখানো সেই বিড়ালটি আসলে এক হিংস্র দানব। মুহূর্তের মধ্যে সে গাড়িটিকে জোরে উল্টে ফেলল, তারপর অন্ধকারের দিকে ছুটে পালিয়ে গেল। এখন বাবা আর আন্টির কাছে কোনো গাড়ি রইল না। বাধ্য হয়ে তারা দুজন পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন। কিছু দূর যেতেই দেখতে পেলেন পুরো শহরটাই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চারপাশে শুধু ভয়ানক সব জীবজন্তু, প্রতিটি কোণে যেন কোনো না কোনো অদ্ভুত দানব লুকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের সবাই এখন মানুষদের আক্রমণ করতে শুরু করেছে। অন্যদিকে জ্যাক বুঝতে পারল এই দানবদের থামাতে হলে এবার কিছু একটা নতুন করতে হবে। তার মাথায় ঘুরতে লাগলো নিজের বলা কথাটা। সে তো একসময় বলেছিল একটা অস্ত্র তৈরি করবে, কিন্তু সমস্যা হলো এই দানবগুলো তৈরি অ্যাবের স্কেচবুক থেকে, যেখানে অ্যাবের সমস্ত ভয়, দুঃখ আর রাগ মিশে আছে। তাই এগুলোকে ধ্বংস করা মোটেও সহজ নয়। অনেক চিন্তাভাবনার পর জ্যাক নিজের আঁকাঝোঁকা শুরু করল। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে সে তৈরি করল এক বিশেষ অস্ত্র, একটা লঞ্চার। দেখতে ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার বন্দুক। তবে সেটা তখনও কেবল আঁকা, আসল হবে কেবল তখনই যখন তারা আবার সেই হ্রদের কাছে ফিরে যাবে। তাই জ্যাক প্রস্তুতি নিতে শুরু করল। সে পানি বন্দুক বানিয়ে তাতে পানি আর ডিটারজেন্ট ভরল। এটাই হবে তাদের গোলা বারুদ। নিজের ব্যাগে সে সেই আঁকা লুকিয়ে রাখল, আর একই ব্যাগে ছিল তার মায়ের ছাইও। মাকে ফিরিয়ে আনার আশাটা সে এখনও ছাড়েনি। ঠিক তখনই কোকড়ানো চুলওয়ালা ছোট ছেলেটি হঠাৎ বলল, আমার বাথরুমে যেতে হবে। কিন্তু ঘরে ঢুকে এসে চিৎকার করে উঠল। পুরো ঘর জুড়ে লাল মাকড়সায় ভরা। দেয়াল, ছাদ, মেঝে সব জায়গায় নড়ছে চড়ছে হাজার হাজার মাকড়সা। মুহূর্তের মধ্যেই সেগুলো ছেলেটির গায়ে উঠতে শুরু করল। জ্যাক এক ছোটে গিয়ে ছেলেটিকে টেনে বের করল, আর যতটা পারল মাকড়সাগুলো পিষে ফেলল। অ্যাবের চিৎকার শুনে বাকিরাও দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে পুরো ঘর মাকড়সায় ভরে গেছে। প্রতিটি কোণে, প্রতিটি ফাঁকে লাল রঙের নড়াচড়া। পুরো ঘরটা যেন এক ভয়াল দুঃস্বপ্নের মতো হয়ে উঠল। জ্যাক তৎক্ষণাৎ পানি বন্দুক হাতে তুলে নিয়ে অ্যাবের ঘরের দিকে ছুটে গেল, কিন্তু মাকড়সার সংখ্যা এত বেশি ছিল যে বন্দুক প্রায় অকার্যকর হয়ে পড়ল। শেষমেশ জ্যাক, অ্যাবের আর কার্লি দৌড়ে বাথরুমে গিয়ে নিজেদের আটকে ফেলল। সেখান থেকে তারা একসাথে সব লাল মাকড়সার উপর আক্রমণ করল। তীব্র লড়াইয়ের পর অবশেষে তারা মাকড়সাগুলোকে ধ্বংস করতে সক্ষম হল। যুদ্ধ শেষ, কিন্তু সবাই হাঁপাচ্ছে, ক্লান্ত, নিঃশব্দ, ভয়ে জমে যাওয়া মুখ। তিনজন একে অপরের দিকে তাকিয়ে শুধু ভাবছিল এখন এর পর কি ঘটতে চলেছে। বিশ্রামের পর সবাই একমত হলো এখন সরাসরি সেই রহস্যময় হ্রদের দিকে যাওয়া দরকার। পথে হাঁটতে হাঁটতে অ্যাবর ক্লান্ত হয়ে পড়ল। জ্যাক তাকে তুলে নেওয়ার সময় রাগে ফেটে পড়ে। তার কথাগুলো অ্যাবরের অন্তর পর্যন্ত আঘাত করল। অ্যাবর জ্যাককে কড়া সুরে জিজ্ঞেস করে, তুমি মায়ের ছাই কেন নিয়ে এসেছ? তুমি কি কোনো পাগলামি করতে যাচ্ছ? জ্যাক ভয় পেয়ে গেল, চোখ ঘুরে বেড়ালো, আর দুজনেই নীরবে আলাদা হয়ে গেল। অবশেষে জ্যাক একাই হ্রদের দিকে এগোলো। মাঝে পথেই সে লক্ষ্য করল লাল মাকড়সাগুলো তার বাড়ির জিনিসপত্র চুরি করে জঙ্গলে ঘুরিয়ে ফেলছে। সেখানে সে পুরনো কিছু অ্যাবরের ড্রয়িংসও পেল। এক ড্রয়িং দেখে সে হতবাক। সেখানে আঁকা ছিল জ্যাক নিজেই হাতে তলোয়ার নিয়ে সাহসিকভাবে তার বোনকে বাঁচাচ্ছে। ঠিক তখনই হ্রদ থেকে এক অদ্ভুত গর্জনের শব্দ এলো। হ্রদের পানে ঠিক ধীরে ধীরে এগোতেই দেখা মিলল এক কালো পোশাকধারী মানুষকে, যেন ম্যান ইন ব্ল্যাক, যে হ্রদের ধারে এসে তার ওই অদ্ভুত চিত্রটিকে হ্রদে ফেলে দিচ্ছে। হঠাৎ হ্রদ উৎপাদিত হতে শুরু করলো। পানির মধ্য থেকে এক ভয়ঙ্কর কালো দানব ঝাঁপিয়ে পড়ল। মানুষটি বসে থেকে নতুন নতুন ড্রয়িংস আঁকা শুরু করলো। চারপাশে মার্কারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ বলতে পারছিল না সে ঠিক কতগুলো দানব তৈরি করলো। জ্যাক সাহস জুগিয়ে তার তৈরি অস্ত্রের ড্রয়িং টেনে নিল এবং লড়াই করতে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত চিত্রটি তার হাত থেকে ফসকে পড়ে গেল। ম্যান ইন ব্ল্যাক রেগে গর্জন উঠল, জ্যাকের আঁকা ছবিটা ছিনিয়ে নিয়ে টুকরো করে ভস্ম করে দিল। হতাশা নিয়ে জ্যাক ফিরে এসে অ্যাবর ও কর্লির কাছে সব ঘটনা খুলে বলল। অ্যাবর বলল, ও মানুষটি আসলে তোমার অন্ধকার রূপ, তোমার স্বার্থপর, রাগান্বিত, নেতিবাচক দিকগুলো। জ্যাক গভীর নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বলল, না অ্যাবর, সেটা তোমার মতো নয়। তুমি স্মার্ট, মজার, সবাইকে যত্নশীল। কিছু খারাপ ড্রয়িংস তোমাকে খারাপ মানুষ বানায় না। কথা বলেই সে কাঁচি দিয়ে একটি নতুন ড্রয়িং কাটল এবং অ্যাবরের সামনে ধরিয়ে বলল, এটাই তুমি। ড্রয়িংটি ছিল একটি হীরার তলোয়ারের চিত্র। অ্যাবর হাসি ফোটালো, আমি জানি তুমি মাইনক্রাফট ভালোবাসো। আমি সবসময় চেয়েছিলাম তোমাকে এই তলোয়ারটা দিই। ভাই বোন দুজনে আগের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়ে আমার একসঙ্গে গেলেন। তারপর তারা ম্যান ইন ব্ল্যাককে পরাস্ত করার কৌশল করল। কর্লিকে চারা হিসেবে বাছাই করা হলো। সে ম্যান ইন ব্ল্যাককে চিরাতে লাগবে যেন তাকে হ্রদ থেকে দূরে টেনে আনা যায়। আর অ্যাবর ও জ্যাক তখন তাদের লঞ্চার ও পানি ডিটারজেন্ট সশস্ত্রিক প্রয়োগের প্রস্তুতি নেবে। কিন্তু কার্লির সামনে দেখা দিল বড় সমস্যা।
ম্যান ইন ব্ল্যাকের তৈরি দানবগুলো ইতিমধ্যেই পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছিল। ভয়ে কাঁপতে থাকা কার্লি উল্টো দিকেই দৌড়ালো, আর তার পিছু নিল সেই ভয়ঙ্কর প্রাণীদের ভিড়। দূর থেকে জ্যাক আর অ্যাবর ভেবে নিল কার্লি হয়তো সফল হয়েছে, তাই তারা দ্রুত হ্রদের কাছে গিয়ে আবার তাদের অস্ত্র তৈরি করতে শুরু করলো। কিন্তু হঠাৎই এলো আসল ধাক্কা। ম্যান ইন ব্ল্যাক আসলে হ্রদ ছেড়ে যায়নি। জ্যাক রাগে ফুঁসে উঠে আগুন দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু কোনো প্রভাবই হলো না। এমনকি তার মাথা জ্বালিয়ে দিলেও সে একটুও নড়ল না, যেন আগুনও তাকে স্পর্শ করতে পারে না। ম্যান ইন ব্ল্যাক যখন জ্যাককে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে আসছিল, ঠিক তখন অ্যাবর দ্রুত একটি নতুন ড্রয়িং বানিয়ে ফেলল। সেই চিত্র থেকে বেরিয়ে এলো কালো টেন্টাকেল, যা মুহূর্তেই ম্যান ইন ব্ল্যাককে শক্ত করে জড়িয়ে ধরল। এই সুযোগে জ্যাক তার হীরার তলোয়ারের চিত্রটিকে জীবন্ত করে তুলল এবং ভাই বোন মিলে শুরু করল এক ভয়ঙ্কর যুদ্ধ। অন্যদিকে কার্লি তখনও দানবদের মাঝে আটকে ছিল, প্রায় পরাজিত হওয়ার মুখে। ঠিক তখনই সময়মতো জ্যাকের বাবা ও আন্টি সেখানে পৌঁছে গেলেন। তারা প্রাণপণ লড়াই করে কার্লিকে বাঁচালেন আর অনেক দানবকে ধ্বংস করলেন। একই সময়ে জ্যাক ও অ্যাবরও একসাথে তাদের সমস্ত শক্তি দিয়ে ম্যান ইন ব্ল্যাককে চিরতরে পরাস্ত করল। লড়াই শেষে জ্যাক দৌড়ে হ্রদের কাছে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে নিজের তৈরি সে অস্ত্রের ড্রয়িং হ্রদে ফেলে দিল। চিত্রটি পানিতে পড়তেই হঠাৎ সেটি জীবন্ত হয়ে উঠল। একটি আসল অস্ত্রে পরিণত হল। মুহূর্তে আকাশে আতশবাজির মতো আলো ছড়িয়ে পড়ল। লাল, কমলা, নীল, মনে হচ্ছিল যেন স্বপ্নের জগৎটা পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু এটি কেবল আলো ঝলক নয়, এটাই ছিল জ্যাকের তৈরি চূড়ান্ত অস্ত্র। আলো থেকে জন্ম নেয়া বিদ্যুৎ রেখাগুলো মাটির দিকে ছুটে এলো, যেন তাদের চোখ আছে আর তারা সরাসরি দানবদের লক্ষ্য করছে। মাটিতে দাঁড়ানো সব দানব কেঁপে উঠল, পালাতে চাইলেও পারল না। একে একে সব দানব সেই আলোয় বিলীন হয়ে গেল। জ্যাকের অস্ত্রের শক্তিতে তারা ধ্বংস হয়ে গেল। যুদ্ধ শেষে জ্যাক ধীরে ধীরে তার মায়ের ছাইয়ের পাত্রটি তুলে নিল। ঠিক তখনই পিছন থেকে তার বাবা এগিয়ে এলেন। চোখে গভীর অনুশোচনা নিয়ে তিনি বললেন, কিছু করার আগে আমার কথা শোনো জ্যাক। আমি জানি তোমার মাকে খুব মনে পড়ে, আমারও পড়ে। আমি হয়তো কখনো সেটা প্রকাশ করিনি, কিন্তু সত্যি হলো আমি তোমাকে আর অ্যাবর দুজনকেই খুব ভালোবাসি। আমি ভেবেছিলাম শুধু অ্যাবরকে ঠিক করতে হবে, কিন্তু আসলে আমাদের দুজনকেই নিজেদের ব্যথার মুখোমুখি হতে হতো। আমি তোমাকে অনেক হতাশ করেছি। বাবার চোখে তখন অনুশোচনার ছাপ স্পষ্ট ছিল। তিনি বুঝতে পারলেন সবসময় তিনি অ্যাবরের কষ্ট দেখেছেন, তাকে ভালোবেসেছেন, কিন্তু জ্যাকের নীরব ব্যথা কোনোদিন বোঝেননি। জ্যাক ছিল সবসময় শান্ত, বোনকে আগলে রাখত, কিন্তু ভেতর থেকে সেই সবচেয়ে ভেঙে পড়েছিল মায়ের মৃত্যুর পর। জ্যাক মাকে ফিরিয়ে আনতে পারেনি। লড়াইয়ের সময় পাত্র ভেঙে ছাই মাটিতে ছড়িয়ে গিয়েছিল। তবুও বাবা তাকে কিছু বলেননি, বরং জোরে জড়িয়ে ধরলেন। সে আলিঙ্গনেই যেন জমে থাকা সব কষ্ট গলে গেল। এই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল আসল সত্যটা। জ্যাক যদিও ছোট, কিন্তু তার মন ছিল বিশাল। সে নিজের বোনের প্রতিটি কষ্ট নিজের কাঁধে নিয়েছিল, নিজে ভেঙে পড়লেও কখনো কাউকে বুঝতে দেয়নি। সেটাই তার সবচেয়ে বড় শক্তি। অবশেষে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। পরিবার আবার একত্রিত হলো। অ্যাবর আর ভয়ানক দানবের ছবি আঁকেনি, বরং জীবনের সুন্দর আর রঙিন দিকগুলো আঁকতে শুরু করলো।